আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ব তার নাম সে এসেছিল, লেখা প্রফুল্ল রায়। কোম্পানির দেওয়া এই চমৎকার বাংলো বাড়িটার দোতলার লাউঞ্জে দাঁড়িয়েছিল জয়তী। এখান থেকে পূবে বা দক্ষিণে যত দূর চোখ যায় পালিশ করা আয়নার মতো ঝকঝকে নীলাকাশ। মার্চের শেষাশেষি এই সময়টায় কোথাও এক ফোঁটা মেঘ নেই। এই মুহূর্তে গোটা আকাশ জুড়ে লাল, নীল, হলুদ, সবুজ নানা বর্ণের অজস্র কাগজের কুচির মতো ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। সূর্যটা প্রকাণ্ড সোনালি বলের মতো গড়াতে গড়াতে পশ্চিমের ঢালুতে নেমে এখন আটকে আছে। নিচের বাংলোর সামনের দিকে সবুজ কার্পেটের মতো চৌকো লন, মাঝখান দিয়ে বাদামি নুড়ির রাস্তা। লনটাকে ঘিরে মরশুমি ফুলের গাছ। এখন 4 বছরের টুপাই বিরাট একটা প্লাস্টিকের বল নিয়ে বেয়ারাদের সঙ্গে লনে খেলছে। এই বাংলোটা কোমর সমান কম্পাউন্ড ওয়াল দিয়ে ঘেরা। তারপর কালো ফিতের মতো অ্যাসফেল্টের রাস্তা। রাস্তার ওধার থেকে উঁচু নিচু মাঠ, ফাঁকে ফাঁকে জনার কি আখের ক্ষেত, আদিবাসীদের 2-একটা ছন্নছাড়া গ্রাম। এসবের পর একটা টলটলে নদীর উপর পাতের মতো পড়ে আছে। তারপর পেন্সিল স্কেচের মতো মাঝারি মাপের পাহাড়ের রেঞ্জ। জয়তীদের বাংলোর পেছন দিকে কোম্পানির টাউনশিপ, ফ্যাক্টরি ইত্যাদি। কোম্পানির টাউনশিপের বাইরে একটা আদ্যিকালের পুরনো শহরও রয়েছে, তার নাম ঝামুরিয়া। এখন 5:30টার মতো বাজে, আর কয়েক মিনিটের মধ্যেই বিজন এসে যাবে। সে তারই জন্য দাঁড়িয়ে আছে। এ বাড়িতে চাকর বাকর, মালি বা রান্নার লোক কিছুরই অভাব নেই। তবু বিকেল হলেই নিজের হাতে বিজনের জন্য খাবার তৈরি করে গা ধুয়ে নিজেকে দারুণ করে সাজায় জয়তী। তারপর টুপাইকে বেয়ারাদের সঙ্গে লনে খেলতে পাঠিয়ে টাটকা একটা ফুলের মতো দোতলার এই লাউঞ্জে এসে বিজনের জন্য অপেক্ষা করতে থাকে। 7 বছর হলো বিজনের সঙ্গে তার বিয়ে হয়েছে। বিয়ের পরপরই কোম্পানি বিজনকে কলকাতার হেড অফিস থেকে এখানকার ফ্যাক্টরির ওয়ার্কস ম্যানেজার করে পাঠিয়ে দেয়। সেই থেকে জয়তী এখানেই আছে। এই 7 বছরে এমন একটা দিনও মনে পড়ে না যেদিন বিকেলে জয়তী এই লাউঞ্জে এসে দাঁড়ায়নি। রোজ বিকেলে এখানে এসে বিজনের জন্য অপেক্ষা করা তার একটা প্রিয় অভ্যাস। আর কয়েক মিনিটের মধ্যে বিজন এসে পড়বে। ঝকমকে আকাশ, পাখির ঝাঁক, সিনেমার ফ্রিজ শটের মতো শেষ বেলার সূর্য। এসব কিছু দেখছিল না জয়তী। তার চোখ রয়েছে বাংলোর বাইরের কালো রাস্তাটার দিকে। অন্য দিনের মতো আজও ঠিক সময় বিজনের মেরুন রঙের অ্যাম্বাসেডর গাড়িটা রাস্তা ঘুরে বাংলোর কম্পাউন্ডে ঢুকে পড়ল। স্পিড কমিয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে ওপরে তাকালো বিজন, হাসি মুখে হাত নাড়ল। তারপর চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি নিচে নেমে এসো। বিজনটা ভীষণ হুল্লোড়বাজ। রোজই অফিস থেকে ফিরে একটা না একটা কিছু নিয়ে হইচই বাঁধিয়ে দেয়। যতক্ষণ সে কাছে থাকে মনে হয় না এই পৃথিবীতে ক্লান্তি বা একঘেয়েমি বলে কিছু আছে। তাকে ঘিরে সর্বক্ষণ একটা রঙিন ঘূর্ণি যেন ঘুরতে থাকে। 7 বছরের বিবাহিত জীবনের প্রতিটি দিনকে বিয়ের দিনটির মতোই টাটকা আর সতেজ করে রেখেছে বিজন। জয়তীর দীর্ঘ উজ্জ্বল চোখ খুশিতে চকচক করছিল। হাত নেড়ে সে বলল, কি সারপ্রাইজ। বলতে বলতেই হঠাৎ তার চোখে পড়ল বিজনের পাশে আরেকজন কে যেন বসে আছে। নীলাভ উইন্ডস্ক্রিনের আড়ালে তার মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তবে এটুকু বোঝা যায় তার বয়স খুব বেশি না, বিজনেরই সমবয়সী হবে, অর্থাৎ 32-33। কে হতে পারে জয়তী ভেবে পেল না। এদিকে বিজনকে দেখে লন থেকে টুপাই দৌড়ে এসেছে। মেয়ের গালে আস্তে করে একটা চুমু খেলো বিজন। মাথার থোকা থোকা চুল এলোমেলো করে দিল। রোজ বিকেলে বাবার কাছ থেকে এই আদরটুকু তার পাওনা। এটুকু পেয়ে আবার সে লনে খেলতে চলে গেল। আর বিজন এবার গাড়িটা সোজা পোর্টিকোর তলায় এনে পার্ক করলো।
লাউঞ্জের নকশা করা গ্রিলের ভেতর দিয়ে নিচের দিকে তাকালো জয়তী, কিন্তু গাড়ি থেকে বিজনের সঙ্গে কে পোর্টিকোতে নামলো এখান থেকে দেখা গেল না। বিজন তাড়াতাড়ি নিচে যেতে বলেছে, তাছাড়া নিজেরও দারুণ কৌতূহল হচ্ছিল। জয়তী আর দাঁড়িয়ে থাকলো না, বড় বড় পায়ে লাউঞ্জ পেরিয়ে একসঙ্গে দুটো করে সিঁড়ি টপকে নিচে নেমে এলো। একতলায় ড্রয়িং রুম, পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই জয়তীর চোখে পড়ল বিজন এবং দ্বিতীয় লোকটা মুখোমুখি দুটি সোফায় বসে আছে। তাদের মাঝখানে সেন্টার টেবিল। বাইরে এখনো প্রচুর রোদের ছড়াছড়ি, কিন্তু দরজা জানলার পর্দা টানা থাকে বলেই ড্রয়িং রুমের ভেতরটা আবছা মতো। তাছাড়া দ্বিতীয় লোকটা বিজনের দিকে ঝুঁকে খানিকটা কোনাকুনি বসে আছে, তাই তার মুখের একটা অংশই শুধু চোখে পড়ছে, পুরো মুখটা নয়। তাই এখনো তাকে ঠিক চেনা গেল না। বিজন জয়তীকে দেখতে পেয়েছিল। উচ্ছ্বাসের গলায় সে প্রায় চেঁচিয়ে উঠল, দেখো জয়া, কাকে ধরে এনেছি। জয়তী কিছু বলতে যাচ্ছিল, তার আগে দ্বিতীয় লোকটা দ্রুত ঘাড় ফেরালো। আর 8 বছর পরও দেখা মাত্র তাকে চিনে ফেলল জয়তী। রণজয়, নিঃসন্দেহে রণজয়ই। চেনার সঙ্গে সঙ্গে জয়তীর পায়ের তলায় কার্পেট বসানো মোজাইক করা মেঝেটা ঢেউয়ের মতো দুলতে লাগলো যেন। এখানে এই ছোট নাগপুরে অজস্র সজীব হাওয়া, কিন্তু জয়তীর মনে হলো শ্বাস নেবার মতো এক ফোঁটা অক্সিজেন কোথাও নেই। গল গল করে সে ঘামতে লাগলো। 8 বছর পর কুকুরের মতো গন্ধ শুকে শুকে রণজয় এখানে এলো কি করে? জয়তীদের ঠিকানাই বা সে পেল কোথায়? জয়তীর কাছে এতকাল পর তার আসার উদ্দেশ্যই বা কি? জয়তী আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তার হাত পায়ের জোর আলগা হয়ে যাচ্ছে, হুড়মুড় করে যেন সে পড়ে যাবে। হঠাৎ বিজনের গলা শোনা গেল, কি হলো জয়া, দাঁড়িয়ে রইলে যে? নিজের মামাতো দাদাকে চিনতে পারছো না? রণজয় তাহলে বিজনকে বলেছে সে তার মামাতো ভাই? জয়তী চমকে উঠল। ভয় উত্তেজনায় তার গলার ভেতরটা শুকিয়ে বালির মতো খড়খড়ে হয়ে গেছে। কিন্তু ভয় এবং উত্তেজনায় এমন কিছু করা বা বলা ঠিক হবে না যাতে তার নিজেরই ক্ষতি হয়। নিজের হাতে গড়ে তোলা এই সুন্দর সাজানো সংসার, বিজনের মতো হৃদয়বান স্বামী, ফুলের মতো মেয়ে টুপাই, কিছুই হারাতে চায় না জয়তী। ঘামে জামাটামা ভিজে গেছে, বুকের ভেতরটা ভীষণ কাঁপছিল। তবুও শরীরের শেষ জোরটুকু পায়ে জড়ো করে সামনে এগিয়ে এলো জয়তী। প্রাণপণে সহজ আর স্বাভাবিক হতে চাইল। ঠোঁটে এবং চোখে হাসি ফুটিয়ে বলল, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো রণজয়দা, ভালো আছো? রণজয় পলকহীন তাকিয়ে তাকিয়ে জয়তীকে দেখছিল। আস্তে করে বলল, তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে বেশ ফাইন আছো। ওধারে সোফা থেকে বিজন বলে উঠল, যাক, শ্বশুরবাড়ির দিক থেকে একটা সার্টিফিকেট পাওয়া গেল, তাদের মেয়ে ভালো আছে। জয়তীর দিকে ফিরে বলল, কি আমার সম্বন্ধে কমপ্লেন আছে? বলে মজা করে হাসলো। জয়তী বিজনের কথা শুনলো কি শুনলো না, রণজয়কে জিজ্ঞেস করলো, এখানকার ঠিকানা কার কাছে পেলে? রণজয় বলল, পেয়ে গেলাম, ইচ্ছে থাকলে একটা ঠিকানা জোগাড় করা কি এমন ব্যাপার? বিজন বলল, ঠিক। জানো জয়া, তোমার দাদাটি ঝামুরিয়ায় পাঞ্জাবিদের একটা ধর্মশালায় মালপত্র রেখে আমার অফিসে দেখা করতে এসেছিলেন। কুটুম মানুষ, তাকে ধর্মশালায় থাকতে দেওয়া যায়? অফিস থেকে বেরিয়ে সোজা ধর্মশালা থেকে ওর মালপত্র তুলে নিয়ে এলাম। ওই যে ড্রয়িং রুমের একধারে একটা পুরনো সুটকেস আর ময়লা শতরঞ্চি জড়ানো একটা বিছানার দিকে আঙুল বাড়িয়ে দিল বিজন। তারপর আবার বলল, যে কদিন ভালো লাগে উনি আমাদের কাছেই থাকবেন। একতলার বড় বেডরুমটা তো ফাঁকাই পড়ে আছে, ওখানেই ওর থাকার ব্যবস্থা করে দিচ্ছি। দারুণ ব্যস্তবাগীশ মানুষ বিজন। একজন বেয়ারাকে ডেকে তক্ষুনি রণজয়ের সুটকেস সেই ঘরটায় পাঠিয়ে দিল। বলে দিল ঘরটা পরিষ্কার করে বিছানা পেতে যেন ফিটফাট করে রাখি। এ কি করলো বিজন? রণজয়কে একেবারে বাড়িতে এনে তুলল। জয়তীর মেরুদণ্ডের ভেতর দিয়ে বরফের স্রোত নামতে লাগলো যেন। বিজন এবার জয়তীকে বলল, কি আশ্চর্য, আজ তোমার কি হয়েছে বলো তো?
চমকে বিজনের দিকে তাকালো জয়তী। বলল, কেন, কি হয়েছে? আমার কথা না হয় ছেড়েই দিলাম, বাড়িতে একজন গেস্ট এসেছেন, তার অনারেও তো একটু চাটা পাওয়া দরকার। জয়তী লজ্জা পেয়ে গেল। বলল, তোমরা বাইরের জামা কাপড় চেঞ্জ করে নাও, আমি চা নিয়ে আসছি। বিজন বলল, দারুণ খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তারপর যা হয় করা যাবে। জয়তী চলে গেল। মিনিট 3 পর দুটো বেয়ারাকে সঙ্গে নিয়ে আবার ফিরে এলো। বেয়ারাদের হাতে ট্রেতে খাবারের প্লেট, চায়ের সরঞ্জাম, কাপ, প্লেট ইত্যাদি। ট্রে থেকে খাবারের প্লেট নামিয়ে রণজয় আর বিজনের সামনে সাজিয়ে দিল জয়তী। বেয়ারা দুটোকে চলে যেতে বলে একটা সোফায় জড়সড় হয়ে বসে অপেক্ষা করতে লাগলো। ওদের খাওয়া হয়ে গেলে নিজের হাতে চা করে দেবে। রণজয় চুপচাপ খেয়ে যাচ্ছিল। যদিও তার মুখ খাবারের প্লেটের দিকে ঝুঁকে আছে, তবুও চোখের কোণ দিয়ে মাঝে মধ্যে সে জয়তীকে দেখছিল। আর খেতে খেতে অনবরত কথা বলে যাচ্ছিল বিজন। কলকাতা থেকে 500 কিলোমিটার দূরে তাদের এই ঝামুরিয়ায় কোনো আত্মীয় স্বজন বিশেষ একটা আসে না, তারা প্রায় একাই পড়ে আছে। রণজয় যে এসেছে সেজন্য তারা খুবই খুশি হয়েছে, সহজে তাকে এখান থেকে যেতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। জয়তীও মুখ নামিয়ে অন্যমনস্কের মতো চায়ের চামচ, প্লেট ইত্যাদি নাড়াচাড়া করছিল, আর মাঝে মধ্যে মুখ তুলে সতর্কভাবে রণজয়কে 2-1 দেখে নিচ্ছিল। 8 বছরের চেহারা অনেক ভেঙে চুরে গেছে রণজয়ের। গাল টাল ভেঙে মুখটা ভীষণ চোয়াড়ে হয়ে উঠেছে, চোখগুলো ইঞ্চিখানেক গর্তে ঢোকানো, চুল উঠে কপালটা মাঠের মতো হয়ে গেছে, কণ্ঠার হাড় গজালের মতো ফুঁড়ে বেরিয়েছে, গাঁট পাকানো হাতের নীল শিরাগুলো দড়ির মতো দেখাচ্ছে। স্মার্ট ঝকঝকে স্বাস্থ্যবান এবং সুপুরুষ বিজনের পাশে রণজয়কে কি কুৎসিতি না দেখাচ্ছে। অথচ একদিন এরই জন্য। ভাবনাটা সম্পূর্ণ হলো না। তার আগেই এক পলক জয়তীকে এবং এক পলক রণজয়কে দেখে হঠাৎ বলে উঠল, এ কি, তোমরা চুপচাপ যে? জয়তী চমকে উঠল, চমকটা থিতিয়ে এলে বলল, তুমিই তো কথা বলছো। আর তা তো বলছি, একা একা সোলো আর কত গাওয়া যায়, তোমরাও গলা মেলাও। উনি এসেছেন, ভাবছি 2-3 দিন ছুটি নেব। ছুটি? ইয়েস, ছুটি। লাস্ট 2 বছরে একদিন ক্যাজুয়াল লিভও নিয়ে নি। ভাবছি কটা দিন সবাই মিলে হই হই করে কাটাবো। এসো, একটা প্রোগ্রাম ঠিক করে ফেলা যাক। কি করা যায় বলো তো? ছুটি নিলেই বিজন সর্বক্ষণ কাছে কাছেই থাকবে। রণজয়ের সঙ্গে দেখা করে জয়তী তার আসার উদ্দেশ্যটা যে জেনে নেবে, তেমন সুযোগ পাওয়া মুশকিল। আলাদাভাবে লুকিয়ে চুরিয়ে কথা বলতে যাওয়াও ঠিক হবে না। বিজন দেখে ফেললে যদি আবার সন্দেহ করে বসে। জয়তীর মাথার ভেতর আগুনের চাকার মতো কিছু একটা ঘুরে যাচ্ছিল। আবছা গলায় সে বলল, তুমি যা হোক একটা প্রোগ্রাম ঠিক করো। ঠোঁট কামড়ে চোখ কুঁচকে কয়েক পলক কি ভাবলো বিজন, তারপর বলল, একদিন নদীর ধারে পিকনিক, আরেকদিন পাহাড়ে বেড়াতে যাওয়া, আরেকদিন জঙ্গলে শিকার করা। আপাতত এই 3টে ঠিক রইল, পরে ভেবে চিনতে আর কিছু বের করা যাবে। রণজয়ের দিকে ফিরে বলল, কি আপত্তি আছে? রণজয় আস্তে করে মাথা নাড়ল, আপত্তি নেই। কোনটা দিয়ে শুরু করতে চান? বিজন রণজয়ের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। রণজয় বলল, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। তাহলে বিগিনিংটা পাহাড় দিয়েই হোক। কাল ভোরবেলা কিন্তু বেরিয়ে পড়তে হবে, ধরুন 5টা 5:30টার মধ্যে। অত ভোরে উঠতে অসুবিধা হবে না? না। বিজন এবার জয়তীকে বলল, আজকেই খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করে রাখো, বেশি করেই নিও। একদিন আমরা ওখানে থাকবো, ফিরবো সেই বিকেলে। জয়তী বলল, আচ্ছা। কিন্তু পাহাড়ে যাবার নামে বিন্দু মাত্র উৎসাহ বোধ করছিল না সে। এদিকে বিজনদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল, জয়তীর লক্ষ্য ছিল না সেদিকে। দূর মনস্কর মতো সে চামচ আর কাপ টাপ নেড়েই যাচ্ছে। বিজন বলল, কি হলো, আমাদের চা দেবে না? তোমাকে ভীষণ আনমাইন্ডফুল দেখাচ্ছে, শরীর খারাপ নাকি? জয়তী আরেকবার চমকে উঠল। তার ভেতরে যা চলছে সেটাকে কিছুতেই বাইরে ফুটে উঠতে দেওয়া যায় না। বিজনের দিকে একটুক্ষণ তাকিয়ে সে হাসলো, ব্যস্তভাবে বলল, না না, শরীর ঠিকই আছে। বলেই টিকোজি খুলে কাপে কাপে পট থেকে চা, দুধ, চিনি টিনি ঢালতে লাগলো।
চা তৈরি হয়ে গেলে রণজয় এবং বিজনকে দিল জয়তী। কাপে চুমুক দিয়ে বিজন বলল, আরে চায়ে চিনি দিতেই ভুলে গেছো দেখছি। না, নির্ঘাত শরীরটা তোমার ঠিক নেই মনে হচ্ছে। জয়তী ভাবল সে কি ধরা পড়ে যাচ্ছে। তার আচরণ, তাকানো, কণ্ঠস্বর সবকিছুর মধ্যেই এমন কিছু কি ফুটে উঠছে যা সন্দেহজনক। কাঁপা হাতে তাড়াতাড়ি সুগার পট থেকে চিনি তুলে রণজয় আর বিজনের কাপে মেশাতে লাগলো জয়তী। বিজনের মুখের দিকে এখন আর সে তাকাতে পারছিল না। ডাইনিং রুমটা দোতলায়। রাত্রিরে খাওয়া দাওয়ার পর নিচের তলায় গিয়ে শুয়ে পড়েছে রণজয়। জয়তীরাও শুয়ে পড়েছিল। প্রকাণ্ড খাটের একধারে বিজন শোয়ে, আর একধারে জয়তী, মাঝখানে টুপাই। শোবার সময় বেশি পাওয়ারের লাইট নিভিয়ে হালকা নীলাভ একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছিল বিজন। আরামদায়ক নরম আলোয় ঘরটা এখন ভরে আছে। চোখের উপর আড়াআড়ি হাত রেখে একটু কাত হয়ে শুয়ে আছে জয়তী। বিকেলে আসার পর থেকে এখনো পর্যন্ত রণজয় এমন কিছু বলেনি বা করেনি যাতে তার জীবনের সুখ শান্তি চিরকালের মতো নষ্ট হয়ে যায়। কিন্তু জয়তীর হয়, আজ হোক কিংবা কাল, তার পরের দিনই হোক, রণজয় যখন এসেছে তখন কিছু একটা বিস্ফোরণ ঘটবেই। হঠাৎ ফস করে দেশলাই জ্বালাবার শব্দ হলো। হাতের ফাঁক দিয়ে জয়তী দেখল শুয়ে শুয়ে সিগারেট ধরাচ্ছে বিজন। কায়দা করে মুখের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি হাওয়ায় ছুড়ে দিয়ে সে ডাকলো, জয়া, ঘুমিয়ে পড়েছ? জয়তী আস্তে করে বলল, না। আচ্ছা, তোমার তো দুই মামা, একজন থাকেন জামশেদপুরে, আরেকজন ডিব্রুগড়ে। তাদের ছেলে মেয়েদের সবাইকেই মোটামুটি চিনি, কিন্তু রণজয় বাবু বললেন উনি তোমার মামাতো ভাই। কোন মামার ছেলে উনি? বুকের ভেতর হৃৎপিণ্ডটা পলকের জন্য থেমে গেল যেন। কিন্তু না, কোনোভাবেই টুপাই এবং বিজনকে ঘিরে তার এই সুখী বিবাহিত জীবনকে ধ্বংস হতে দেবে না। শ্বাস রুদ্ধের মতো জয়তী বলল, আমার আপন মামার ছেলে না, মায়ের এক জ্যাঠতুতো দাদার ছেলে। ও। বিজন আর কোনো প্রশ্ন করল না। কোনো ব্যাপারেই তার কোনো কৌতূহল নেই। রাত ক্রমশ বাড়তে থাকে। ডান দিকের দেওয়াল ঘেঁষে যে ড্রেসিং টেবিলটা রয়েছে তার উপর রেডিয়াম ডায়ালের একটা বাহারে টেবিল ক্লক। এখন ঘড়িতে 1:12। এ বাড়িতে একটা মানুষও এখন আর জেগে নেই, একমাত্র জয়তী ছাড়া। তাকে বাদ দিলে সবাই গভীর ঘুমে ডুবে আছে। চোখের উপর হাত রেখে আগের মতোই শুয়ে রয়েছে জয়তী। টুপাই আর বিজনের গাঢ় নিঃশ্বাসের আওয়াজ তার কানে আসছিল। আর আজ ঘুম আসবে না। মাথার দুপাশের দুটো শিরা খ্যাপা ঘোড়ার মতো লাফাচ্ছে। চোখের ভেতর কেউ যেন অনবরত কাঁটা বিঁধিয়ে দিচ্ছে। অথচ যার জন্য সে আজ ঘুমোতে পারছে না, ভয় উত্তেজনায় অস্থির হয়ে আছে, সেই রণজয়কে ছাড়া সে আর কিছু ভাবতে পারত না। রণজয়ের জন্য সেদিন সে না পারত কি? বরানগরে একই পাড়ায় থাকতো রণজয় আর জয়তীরা। জয়তীরা দুই ভাই এক বোন। বাবা স্টেট ব্যাংকের বিরাট অফিসার। ব্যাংক থেকে লোন নিয়ে বাংলো ধরনের চমৎকার একখানা বাড়ি করেছিলেন বরানগরে। জয়তীদের নতুন মডেলের ঝকঝকে একখানা গাড়ি ছিল, আর ছিল গন্ডাখানেক চাকর বাকর মালি। আপার মিডল ক্লাস বলতে যা বোঝায়, জয়তীরা ছিল তার উপরের দিকে। রণজয়দের অবস্থা ছিল খুবই খারাপ। ওরা ছিল লোয়ার মিডল ক্লাসের একেবারে নিচের দিকে। রণজয়ের বাবা ছোটখাটো একটা কি যেন কাজ করতেন। অনেকগুলো ভাই বোন রণজয়ের। ছাত্র হিসেবে মোটামুটি ভালোই ছিল সে। নিজের চেষ্টায় ফার্স্ট ডিভিশনে স্কুল ফাইনাল পাশ করেছিল। কিন্তু অভাবের সংসারে তার পড়াশোনার খরচ টানবে কে? মাস কয়েক কলেজে যাতায়াত করার পর মাইনে দিতে না পারায় নাম কাটা গেল রণজয়ের। তারপর কিছুদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ঘোরাঘুরি করে বেড়ালো একটা চাকরির আশায়। কিন্তু কোথায় চাকরি? বছর তিনেক ছোটাছুটি করে গোড়ালি পর্যন্ত খুইয়ে যখন কিছুই জোটানো গেল না, তখন অন্য সব ছেলেরা যা যা করে, রণজয়ও তার থেকে আলাদা কিছু করলো না। গলির মুখে একটা চায়ের দোকানে এসে বসলো। প্রথম প্রথম সারা মুখে বিষাদ মাখিয়ে চুপচাপ বসে থাকতো রণজয়। তারপর ক্রমশ সে বদলে যেতে লাগলো। অন্য ছেলেদের সঙ্গে গলা মিলিয়ে আড্ডা আর হল্লা শুরু করলো। কায়দা করে সিগারেট ফুঁকতে লাগলো। দুর্গা পুজো, সরস্বতী পুজো নিয়ে মাতামাতি লাগালো।
পুজোর সময় চাঁদার বিলে 20, 50, 100, 200 যা হোক একটা টাকার অঙ্ক বসিয়ে বাড়ি বাড়ি ফেলে দিয়ে আসতো। অত চাঁদা না দিয়ে উপায় ছিল না, তাহলেই মারপিট, বোমাবাজি, কারণে অকারণে মাইক বাজিয়ে পাড়ার লোকেদের অতিষ্ঠ করে রাখত রণজয়। তার সম্বন্ধে আরো শোনা যেত সে ছিনতাই টিনতাইও করছে, বাংলা মালও ধরেছে। 1 বছরের মধ্যে একটা ভদ্র ভালো ছেলে রীতিমতো অ্যান্টি সোশ্যাল অর্থাৎ সমাজ বিরোধী হয়ে উঠল। ছেলেবেলা থেকে রণজয় সম্পর্কে এক ধরনের সহানুভূতি ছিল জয়তীর, তার কারণ ওরা গরিব। তাছাড়া রণজয় লেখাপড়ায় ভীষণ ভালো, ভদ্র বিনয়ী বলে তার সুনামও ছিল। একই পাড়ার ছেলে, কাজেই অল্প স্বল্প আলাপও ছিল রণজয়ের সঙ্গে। তারপর রণজয় যখন দ্রুত বদলে যেতে লাগলো, ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছিল জয়তী। তার ইচ্ছে হতো রণজয়কে বলে কেন এসব সে করছে। বলার সুযোগও ছিল জয়তীর। বাড়ির গাড়িতে করে সে কলেজে যেত না, বাসে যেত, বাসে আসতো। রণজয়ের যে চায়ের দোকানে বসে আড্ডা দিত, বাড়ি থেকে বেরিয়ে তার পাশ দিয়ে বাস রাস্তায় যেতে হতো জয়তীকে। যে কোনোদিন ওকে ডেকে নিতে পারত জয়তী, কিন্তু গাদা গাদা বাজে ছেলের ভিড় থেকে ওকে ডাকা সম্ভব না। অন্য ছেলেরা হয়তো এমন নোংরা কিছু বলে উঠবে বা টুইস্ট টুইস্ট করে শীষ দিয়ে এমন অশ্লীল অঙ্গভঙ্গি করবে যাতে আর কোনোদিন সে রাস্তায় বেরোতে পারবে না। কেননা প্রকাশ্য দিবালোকে এরকম একটা ঘটনা কারো না কারো চোখে পড়ে যাবেই। একটা জঘন্য অ্যান্টি সোশ্যাল ছোকরার সঙ্গে তার মতো উঁচু স্ট্যাটাসের মার্জিত শিক্ষিত একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে গোটা ব্যাপারটা একটা কেচ্ছায় দাঁড়িয়ে যাবে। তার সঙ্গে তার বাবার এবং পরিবারের সুনাম জড়িয়ে আছে, কাজেই ওভাবে রাস্তায় রণজয়ের সঙ্গে কথা বলা যায় না। অথচ রণজয়ের জন্য অদ্ভুত এক দুঃখবোধ জয়তীকে চারিদিক থেকে যেন ঘিরে ধরছিল। রণজয়ের মতো একটা ছেলেকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যায় না। 8 বছর আগে জয়তী তখন সবে 20-তে পা দিয়েছে। সেটা এমন এক বয়স যখন আবেগ ফুটন্ত দুধের মতো অনবরত বুকের ভেতর উথলাতে থাকে। জয়তী ঠিক করে ফেলল রাস্তায় দেখা না করলেও রণজয়কে একটা চিঠি লিখবে। ঝোঁকের মাথায় একদিন লিখেও ফেলল সে। কি লিখেছিল এতদিন পর তার সবটা মনে নেই, তবে আবছাভাবে যেটুকু মনে পড়ে তা হলো রণজয়কে তাদের কলেজের সামনে কোনো একটা নির্দিষ্ট সময় দেখা করতে বলেছিল। অনুরোধ করেছিল একাই যেন সে যায় এবং এই চিঠির কথা যেন কাউকে না বলে। 2 দিন বাদে কলেজের উল্টো দিকে একটা ঝাঁকড়া মাথা কর্টট্রির তলায় রণজয়ের সঙ্গে দেখা হয়েছিল জয়তীর। জয়তীর মতো মেয়ে কোনোদিন তাকে চিঠি লিখবে এতটা যেন ভাবতে পারেনি রণজয়। অবাক যতটা সে হয়েছিল ঠিক ততটাই বিমূঢ়। বলেছিল, আমাকে এখানে আসতে বলেছ কেন? কি করবে বা বলবে মনে মনে ভেবেই এসেছিল জয়তী। বলেছিল, চলো কোথাও গিয়ে বসি, সেখানে বলবো, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় না। খানিকটা দূরে একটা পার্কে গিয়ে ওরা বসেছিল। রণজয় বলেছিল, এবার বলো। জয়তীর মধ্যে কোনো রকম আড়ষ্টতা ছিল না। আকাশ, নদী বা চারিদিকের অঘুরন্ত বাতাসের মতোই সে ছিল সহজ আর স্বচ্ছন্দ, তেমনি পবিত্র ও নিষ্পাপ। জয়তী সোজাসুজি বলেছিল, এভাবে নিজেকে নষ্ট করছো কেন? রণজয় বলেছিল, কিভাবে? জয়তী বলেছিল, তা তো তুমি নিজেই জানো। তোমার মতো একটা ছেলে চায়ের দোকানে আড্ডা দিয়ে সিগারেট খেয়ে চাঁদা তুলে দুর্গাপুজো, সরস্বতী পুজো করে মাইক বাজিয়ে লাইফ কাটিয়ে দেবে, এ আমি ভাবতে পারি না। আগ্রহ শূন্যের মতো শুনতে শুনতে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিয়েছিল রণজয়। তাচ্ছিল্যের ভঙ্গিতে মুখ থেকে এক মুখ ধোঁয়ার আংটি ছুটতে ছুটতে বলেছিল, ওসব ছাড়া আমি আর কি করতে পারি? কেন? পড়াশুনো, স্কুল ফাইনালে এত ভালো রেজাল্ট করেছিলে, পড়াটা ছাড়ার কোনো মানে হয়? তুমি আবার কলেজে ভর্তি হয়ে যাও। ঘাড় বেঁকিয়ে তাকিয়েছিল রণজয়। তুমি আমাদের ফ্যামিলি ম্যাটার জানো? আমরা ক ভাই বোন, বাবার কত ইনকাম? জয়তী বলেছিল, সবটা ঠিকঠাক জানি না, তবে কিছু কিছু শুনেছি। পড়াশোনা চালানো আমার পক্ষে সম্ভব না। তাহলে একটা চাকরি বাকরি করো। মুখের ভেতর জিভটাকে একটা অদ্ভুতভাবে ঘোরাতে ঘোরাতে চোখ মুখ মুচকে চাপা গলায় রণজয় বলেছিল, চাকরি চাকরি আমাদের কোনোদিনই হবে না।
জয়তী বলেছিল, কেন হবে না? তার কারণ তোমার বাবার মতো একজন মালদার বাবা, মামা বা মেসো আমার নেই। জানো কি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ঘুরে ঘুরে আমার গোড়ালি 3 ইঞ্চি হয়ে গেছে। তাহলে তাহলে আর কি, যা করছি তাই করবো। এখন পাড়ায় মাস্তানি করছি, আবার ব্যাংক রাবারি করবো, ওয়াগান ব্রেকারদের দলে নাম লেখাবো। আমার জন্য তোমার মতো মেয়ের ভাবনা চিন্তা করা ঠিক না। যাও যাও, কলেজে গিয়ে ক্লাস করো গিয়ে। বলে আর 1 সেকেন্ডও বসেনি রণজয়, উঠে চলে গিয়েছিল। কিন্তু জয়তীর কি যে হয়েছিল, রণজয়ের ভাবনাটা ছাড়তে পারেনি। রণজয়কে ফেরানো যেন তারই একমাত্র দায়িত্ব। এরপরও জয়তী চিঠি লিখে লিখে সে কলেজের সামনের সেই পার্কটায় নিয়ে যেত, তাকে বোঝাতো। একদিন রণজয় বলেছিল, আমার জন্য তুমি এত চিন্তা করো কেন? প্রেমে ফেমে পড়ে গেলে নাকি? জয়তী চমকে উঠেছিল, এদিকটা সে আগে ভেবে দেখেনি। প্রথম দিকে রণজয় সম্পর্কে ছিল তার এক ধরনের সহানুভূতি এবং দুঃখবোধ, কিন্তু সেসবের নিচে অস্পষ্টভাবে যে আরো কিছু ছিল সেটা সে জানতো না। রণজয় যেন এক টানে বুকের গভীরে লুকোনো কোনো একটা কৌটোর ঢাকনা খুলে দিয়েছিল। মুখ নামিয়ে নখ দিয়ে পার্কের মাটিতে আঁচড় কাটতে কাটতে জয়তী বলেছিল, কি জানি, ঠিক বুঝতে পারছি না। এরপর জয়তীর চিঠিতে অন্য রং লেগেছিল। রণজয়ও ক্রমশ বদলাতে শুরু করেছিল। মোড়ের চায়ের দোকানে তাকে বিশেষ বসতে দেখা যেত না। মাঝে মাঝে দূরে কোথাও যাবার জন্য প্রোগ্রাম করত দুজনে। কলেজ পালিয়ে রণজয়ের সঙ্গে কখনো গঙ্গার ধারে, কখনো ইডেনে, কখনো বা ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে যেত জয়তী। পাশাপাশি বসে রণজয় বলতো, জয়তীর কথা মতো সে আবার পড়াশোনা শুরু করবে, কিন্তু তার আগে যেভাবেই হোক একটা চাকরি তাকে পেতেই হবে। তাদের সংসারের যা অবস্থা, তাতে ওটা না পেলেই না। আর একটা চাকরি হলেই সে নাইট ক্লাসে ভর্তি হয়ে যাবে। চাকরির জন্য সে নতুন করে আবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাচ্ছে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে দেখে অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন করেই যাচ্ছে। লোকাল এমএলএ আর কর্পোরেশনের কাউন্সিলরদের বাড়ি দিনে 2 বার করে হানা দিচ্ছে। একটা কিছু না হওয়া পর্যন্ত সে থামছে না। এইভাবেই চলছিল। কিন্তু সেবার জয়তী পার্ট 2 পরীক্ষা দেবার পর সবই গোলমাল হয়ে গেল। বাবার এক বন্ধু এবং সহকর্মী সন্দীপন কাকা আচমকা একদিন লেকের ধারে তাদের দুজনকে দেখে ফেলে বাবাকে বলে দিয়েছিলেন। তারপর একটা বিস্ফোরণের মুখে পড়েছিল জয়তী। বাবার ছিল প্রচণ্ড ব্যক্তিত্ব, তার উপর নিজের পারিবারিক স্ট্যাটাস সম্পর্কে তার ভয়ানক সচেতনতা এবং গর্ব। কোনো কারণেই তিনি তা 1 ইঞ্চি নিচে নামাতে রাজি নন। বাবা চিৎকার করেননি, উত্তেজিতও হননি। শুধু ঘৃণার ভঙ্গিতে নিচু গলায় বলেছিলেন, তোমার এতটা অধঃপতন হয়েছে, এ আমি ভাবতে পারছি না। তার পরের দিনই বাবা তাকে পাটনায় জ্যাঠামশাইয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন এবং 1 মাসের মধ্যে বরানগরের বাড়ি বেচে দিয়ে ট্রান্সফার নিয়ে নিজেও পাটনার অফিসে চলে এসেছিলেন। ওখানেই তার বিয়ে হয়ে গেল বিজনের সঙ্গে। তাদের 7 বছরের বিবাহিত জীবন সুখের। সুখী দম্পতির কথা বলতে গেলে ঝামরিয়ায় সব মানুষ তাদের দিকে আঙুল বাড়িয়ে দেখায়। এই বছরে রণজয়ের কথা একেবারেই ভুলে গিয়েছিল সে। কিন্তু এতকাল পর কেন রণজয় পূর্বজন্মের স্মৃতি হাতড়াতে হাতড়াতে এখানে এসে হাজির হলো? রণজয়ের কথা ভাবতে ভাবতে গোটা শরীর ঘামে ভিজে গিয়েছিল জয়তীর। আস্তে আস্তে চোখের উপর থেকে হাতখানা নামিয়ে ড্রেসিং টেবিলের ওপরকার ঘড়িটা একবার দেখল। 2:05। না, আজ আর ঘুম আসবে না। খানিকক্ষণ ঘড়িটার দিকে তাকিয়ে থাকার পর একসময় উঠে পড়ল জয়তী। গলাটা তার শুকিয়ে গেছে। ড্রেসিং টেবিলের পাশে একটা নকশা করা কাশ্মীরি টেবিলে বেয়ারারা কাঁচের জগে খাবার জল রেখে যায়। জয়তী জগ থেকে জল নিয়ে ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে ফেলল। তারপর কি ভেবে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চমকে উঠল সে। দোতলার এই শোবার ঘর থেকে নিচের তলায় রণজয়কে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরটা পুরোপুরি দেখা যায়। জয়তী দেখল এখন রণজয়ের ঘরে আলো জ্বলছে। তবে কি সেও তারই মতো রাত জেগে বসে আছে? আচমকা প্রবল স্রোতের মতো কিছু একটা যেন তাকে একতলায় রণজয়ের ঘরটার দিকে টানতে লাগলো। 1 মুহূর্ত ভেবে নিল জয়তী,
এই সুযোগ ছাড়া উচিত হবে না। গোটা বাড়িটা গভীর ঘুমে ডুবে আছে। এখনই একবার নিচে গিয়ে রণজয়কে জিজ্ঞেস করবে, এতকাল পর মিথ্যে পরিচয় দিয়ে কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো। রণজয়কে একা পাওয়া তার একান্ত প্রয়োজন। ঘাড় ফিরিয়ে জয়তী একবার ঘুমন্ত বিজন ও টুপাইকে দেখে নিল। না, ওদের ঘুম একেবারেই ভাঙছে না। নিঃশব্দে আলতো করে পা ফেলে ফেলে সে একটু পরেই নিচে নেমে গেল। রণজয়ের ঘরের দরজা ভেজানোই ছিল। ভেতরে এখনো আলো জ্বলছে। জয়তী এক মুহূর্ত দ্বিধা করল, তারপর আস্তে আস্তে টোকা দিল। ভেতর থেকে রণজয়ের গলা ভেসে এলো, এসো। সে যেন জানতই এই রাত্রিবেলা জয়তী একবার আসবেই। ঘরে ঢুকতেই রণজয় আবার বলল, তোমার জন্যই ওয়েট করছি। আসতে এত দেরি হলো যে? বিজনবাবু বুঝি অনেক রাত করে ঘুমন? কিছুক্ষণ থমকে রইল জয়তী, তারপর কাঁপা কাঁপা শিথিল গলায় বলল, তুমি এখানে এসেছো কেন? তোমাকে দেখতে। তুমি কতটা সুখী হয়েছ নিজের চোখে না দেখে ভালো লাগছিল না। বিজনের কাছে মিথ্যে পরিচয় দিয়েছো কেন? যদি বলতাম একদিন আমি তোমার লাভার ছিলাম, তাহলে কি বিজনবাবুর ভালো লাগতো? হাজব্যান্ডের কাছে তোমার পজিশনটা কি দাঁড়াতো ভেবে দেখেছো? ও কি দাঁড়িয়ে কেন, বসো। জয়তী বসল না। রণজয়ের মুখে লাভার শব্দটা খট করে তার কানে লেগেছে। সে বলল, তুমি আমাকে দেখতে আসোনি, নিশ্চয়ই অন্য উদ্দেশ্য আছে। রণজয় বলল, বিশ্বাস করো। তোমাকে অন্তত এখন আমি বিশ্বাস করছি না। একদিন তাহলে বিশ্বাস করতে? যাক, সেটুকুই কনসোলেশন। ঠিক আছে, কথাটা তাহলে স্ট্রেট বলা যাক। আমার 3000 টাকা দরকার। বিমূঢ়ের মতো তাকালো জয়তী। 3000 টাকা? কিন্তু এত টাকা আমি দেব কেন? দেবে দেবে, অবশ্যই দেবে। একদিন তুমি আমাকে ভালোবাসতে, আমার ওয়েলউইশার ছিলে। আমি এখন বিপদে পড়েছি, সেজন্য দেবে। আমি কোথায় টাকা পাবো? তোমার স্বামীর কাছ থেকে কায়দা করে আদায় করবে। একটা পয়সাও তোমাকে দেব না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। তোমাকে তো বলেইছি টাকাটা তুমি দেবে। আমার কাছে তোমার কিছু চিঠি আছে, তার দামটা অন্তত তোমার দেওয়া উচিত। সামান্য কটা টাকা আমার নাকের ডগার উপর ছুঁড়ে দিয়ে নিজের ফিউচারের সুখ শান্তি কিনে নেওয়া তোমার উচিত হবে বলেই আমি মনে করি। তোমার সেটুকু বুদ্ধি নিশ্চয়ই আছে। জয়তীর বুকের ভেতর প্রাকৃতিক দুর্যোগের মতো কিছু একটা ঘটে যেতে লাগলো। দুর্বল গলায় সে বলল, তুমি তুমি এত নিচে নেমে গেছো? রণজয় হাসল। তুমি যতটা ভাবছো আমি তার চাইতেও অনেক নিচে নেমে গেছি। একটু থেমে আবার বলল, তুমি তো আমার খবর রাখো না। আমার হাত থেকে তোমাকে বাঁচাবার জন্য তোমার বাবা তোমাকে তো দূরে পাচার করে দিল। আমিও আবার চায়ের দোকানে গিয়ে বসলাম, চাকরি বাকরি জুটলো না। একটু একটু করে পারফেক্ট অ্যান্টি সোশ্যাল হয়ে উঠলাম। ওয়াগন ভেঙেছি, ছিনতাই করেছি, জেল খেটেছি। এখন দেখো, হেলথের 12টা বেজে গেছে। অ্যান্টি সোশ্যাল হতে গেলে যে গায়ের জোর দরকার তা নেই, তাই অন্য রাস্তা ধরতে হয়েছে। তোমার পুরনো চিঠিগুলো একদিন হাতে পেয়ে গেলাম, ভাবলাম এগুলো কাজে লাগানো যাক। না খেয়ে তো আর মরতে পারি না। জয়তী উত্তর দিল না। ঘৃণায় তার চোখ জ্বলতে লাগলো। রণজয় বলল, আর আমার ঘরে থেকো না। বিজনবাবু যে কোনো সময় জেগে উঠতে পারেন, যাও যাও। জয়তী চলে যাচ্ছিল। রণজয় পেছন থেকে আবার বলল, কদিন আমি আছি, টাকাটার কথা মনে রেখো। পরের দিন ভোরে জয়তীর ঘুম ভাঙাতে ভাঙাতে বিজন বলে উঠল, ওঠো ওঠো, আজ পাহাড়ে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম রয়েছে না? কাল রাতে রণজয়ের ঘর থেকে ওপরে আসার পরও অনেকক্ষণ ঘুমোতে পারেনি জয়তী। মাথার ভেতরে একটা আগুনের চাকা যেন ক্রমাগত ঘুরেই যাচ্ছিল। তারপর ভোরের দিকে কখন যে ঘুমিয়ে পড়েছিল মনে নেই। বিজনের তাড়ায় আরক্ত চোখ মেলে জয়তী বলল, শরীরটা খুব অসুস্থ লাগছে, তোমরা ঘুরে এসো, আমি যাব না। বিজন বলল, মুশকিল হলো, তোমার দাদাকে বলে রেখেছি, কুটুম মানুষ, না গেলে ভালো দেখায় না। সে যাক, তুমি যদি বলো আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিই। জয়তী এক পলক ভেবে নিল। রণজয়ের সঙ্গে বিজনকে একা একা যেতে দেওয়াটা ঠিক হবে কি? যদি তখন রণজয় তার সঙ্গে সম্পর্কের কথা এবং চিঠিগুলোর কথা বলে দেয়? পরক্ষণেই জয়তীর মনে হলো
ইচ্ছে করলে কাল যখন অফিসে বিজনের সঙ্গে দেখা করেছিল তখনই তো রণজয় বলে দিতে পারত। টাকাটা পাওয়ার আশা সে ছাড়েনি। অন্তত জয়তীর সঙ্গে আরেকবার কথা না বলে রণজয় বিজনকে কিচ্ছু জানাবে না। বিজনকে জানালে জয়তীর বিবাহিত জীবন ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু টাকাটা কোনোভাবেই পাবে না রণজয়। কাজেই ঝোঁকের মাথায় এরকম বোকামি সে কিছুতেই করবে না। জয়তী বলল, না না, ক্যান্সেল করতে হবে না, তোমরা ঘুরে এসো। বিজন তবু বলল, থাক না, তুমি যাও তো, কাল রাত্রিরে ভালো ঘুম হয়নি, তাই মাথাটা ভার লাগছে, চোখ জ্বালা করছে। আমার এমন কিছু হয়নি, একটু ঘুমোতে পারলেই ঠিক হয়ে যাবে। বিজন বলল, বেশ। কিছুক্ষণ পর শুয়ে শুয়ে জয়তী দেখল মেরুন রঙের গাড়িতে করে বিজন আর রণজয় বাংলোর কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে। ওরা যাবার পর আরও কিছুক্ষণ শুয়ে থাকলো জয়তী। তারপর উঠে জানালার ধারে একটা ডিভানের উপর চুপচাপ বসে রইল। একসময় দুপুর হয়ে গেল। বাড়ির কাজের লোকেরা এসে বারবার স্নানের জন্য, খাবার জন্য তাগাদা দিয়ে যেতে লাগলো, কিন্তু কিছুই করলো না জয়তী। যেমন বসেছিল তেমন বসেই রইল। কাজের লোকেরা টুপাইকে খাইয়ে দিয়েছিল, সে এসে জয়তীর পাশে খেলা করতে করতে ঘুমিয়ে পড়ল। সন্ধেবেলা বিজনদের ফেরার কথা, কিন্তু বিকেল হতে না হতেই ওরা ফিরে এলো। তার বিশ্বাস রণজয় নিশ্চয়ই বিজনকে কিছু বলেনি। তবু অদ্ভুত এক ভয় জয়তীকে ঘিরে ধরল। যদি বলে থাকে, যদি। 2 মিনিটের ভেতর গাড়ি পার্ক করে এক লাফে সিঁড়ি টপকে উপরে উঠে এলো বিজন। তার চোখের দিকে তাকাতে পারছিল না জয়তী। বিজন স্ত্রীকে লক্ষ্য করলো কি করলো না, ব্যস্তভাবে বলল, আরে একটা ঝামেলা হয়ে গেল যে। জয়তী কোনো রকমে মুখ তুলল, আধফোটা গলায় বলল, কি? পাহাড়ে ঘুরতে ঘুরতে তোমার দাদাটির, মানে রণজয় বাবুর, হঠাৎই মনে পড়ে গেল কি একটা দরকারি কাজের কথা। এখনই তাকে কলকাতায় ফিরে যেতে হবে। এত করে বললাম, কিন্তু ওর না গেলেই নয়। দেখো দেখি কত প্রোগ্রাম করেছিলাম, সব 12টা বেজে গেল। এখন 4টের মতো বাজে, 5:10 ট্রেনটা তাকে ধরিয়ে দিতে হবে। আমি এখনই বেরোবো, তুমি চলো, ভদ্রলোক চলে যাচ্ছেন। বলতে বলতে হঠাৎ যেন বিজনের নজর পড়লো জয়তীর উপর। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কি তুমি স্নান টান করনি? জয়তী বলল, না, করব ভাবছিলাম। তোমার শরীর কি আরও খারাপ হয়েছে? না না, আমি ঠিক আছি, চলো। বিজনের সঙ্গে নিচে এসে জয়তী দেখল পুরনো সুটকেস আর শতরঞ্চি জড়ানো বিছানাটা হাতে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে রণজয়। কাঁপা কাঁপা গলায় জয়তী বলল, আজই চলে যাবে? রণজয় কোনো রকম একটা ঢোক গিলে বলল, হ্যাঁ। থাকা গেল না বুঝি? না। একটু পরেই বিজন আর রণজয় স্টেশনে চলে গেল। 5:10 ট্রেনে রণজয়কে তুলে দিয়ে সন্ধ্যের খানিকটা আগে ফিরে এলো বিজন। সকালে উঠে একবার সে গেছে পাহাড়ে, তারপর ফিরেই ছুটেছে স্টেশনে। ছোটাছুটিতে বিজনকে ভয়ানক ক্লান্ত দেখাচ্ছিল। রণজয় চলে যাবার পর জয়তী আবার দোতলায় উঠে জানালার ধারে সেই ডিভানটায় গিয়ে বসেছিল। এখনও সেখানে একইভাবে বসে আছে। ঘরে ঢুকে সোজা তার পাশে শুয়ে পড়ল বিজন। জয়তী ভেবে উঠতে পারছিল না কি এমন ঘটে গেছে যাতে রণজয় হঠাৎ চলে গেল। সেই দুশ্চিন্তাটা ঘুণ পোকার মতো আবার তার মাথার শিরা কাটতে লাগলো। রণজয় যাবার আগে কি বিজনকে কিছু বলে গেছে? সেটা না জানা পর্যন্ত জয়তী নিশ্চিন্ত হতে পারছে না। খানিকক্ষণ দ্বিধার পর জয়তী হঠাৎ ডাকল, এই। ঘাড় গুঁজে শুয়েছিল বিজন। বলল, তোমরা পাহাড়ে গিয়ে কি কি করলে? তেমন কিছুই না, যেতে যেতেই 11টা বেজে গেল। এধার ওধার করতে করতে একটু ঘুরতে না ঘুরতেই রণজয়বাবু বললেন তিনি কলকাতায় যাবেন, তাই ফিরে আসতে হলো। একটু চিন্তা করে জয়তী এবার বলল, দুজনে তো অনেকক্ষণ একসঙ্গে ছিলে, কি কথাবার্তা হলো? রণজয়দা কি বললে? বিজন বলল, তেমন কিছু না, তবে কি? এগুলো দিয়ে গেছে। ঠিক দিয়ে যায়নি, আমি আদায় করে নিয়েছি বলে শুয়ে শুয়েই পকেট থেকে একতাড়া কাগজ বের করে দিল বিজন। দেখা মাত্র চিনে ফেলল জয়তী।
রণজয়কে লেখা তার সেই চিঠিগুলো। মুহূর্তে হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে গেল যেন। তারপরে দুহাতে মুখখানা ঢেকে কেঁদে ফেলল জয়তী। বিজন মুখ তুলল, বলল, হে কি, কাঁদছ কেন? জয়তী কোনো জবাব দিল না, কেঁদেই যেতে লাগলো। এবার আস্তে আস্তে উঠে বসল বিজন। স্ত্রীর পিঠে সস্নেহে হাত বুলোতে বুলোতে বলল, কাল আমার অফিসে এসে রণজয় যখন বলল সে তোমার মামাতো ভাই, তখনই কেন যেন মনে হয়েছিল লোকটা ইম্পোস্টার। কেননা তোমার মুখে কোনোদিন এর কথা শুনিনি। যাই হোক, তারপর থেকে ওর উপর নজর রেখে গেছি, ইচ্ছে করেই বাড়িতে এনে তুলেছি। দেখতে চেয়েছি ওর দৌড় কত দূর। তারপর রাত্রিবেলা তুমি যখন ওর ঘরে গেলে, আমি তখন তোমাকে ফলো করে গিয়ে সব শুনেছি, আর ব্যাপারটা তখন জানা হয়ে গেছে। আজ পাহাড়ে নিয়ে গিয়ে ওকে বলেছি ফলস পরিচয় দিয়ে ব্ল্যাকমেল করতে আসার জন্য ওকে আমি পুলিশে দেব। তখন চিঠিগুলো আমার হাতে দিয়ে সুরসুর করে পালিয়ে গেল। জয়তী কান্না ভেজা ঝাপসা গলায় বলল, কিন্তু কিন্তু কি? এটা তো সত্যি। আমি 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 ওকে একদিন ভালোবেসেছিলে, এই তো? দুহাতে মুখ ঢেকেই ছিল জয়তী। আস্তে করে সে মাথা নাড়ল। বিজন স্ত্রীর দিকে তাকিয়ে ভারী সুন্দর হাসছিল। বালিকার মতো জয়তী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছিল। তাকে বুকের ভেতর টেনে এনে মুখ থেকে হাতখানা সরিয়ে বিজন বলল, তার চেয়েও বড় সত্যি তুমি আমাকে ভালোবাসো। বলে জয়তীর ঠোঁটে প্রগাঢ় আবেগে একটা চুমু খেল। সে এসেছিল, লেখা প্রফুল্ল রায়। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন, কমেন্ট পেলে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন, আর আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।